লুটপাটে ব্যস্ত ছিলেন। কখনো সাধারণ মানুষ কোন এমপির কাছে সরাসরি কোনো কথা বলতে পারে নাই, নিজের মনের দুঃখের কথা বলতে পারে নাই, রোড গার্ডের কথা বলতে পারে নাই, চাঁদাবাজির কথা বলতে পারে নাই, মাদক মুক্ত করার কথা বলতে পারে নাই। আপনি যদি এমপি হন কি একই ক্যাটাগরিতে যাবেন না সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথা শুনবেন, সাধারণ মানুষের এমপি হবেন? দেশে একটা পরিবর্তনের হাওয়া লেগেছে আপনারা জানেন, এবং আমাদের দলেরও প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সততা, যোগ্যতা এইসব বিবেচনা করেই প্রার্থী দেওয়া হবে। আমি আশাবাদী যারা এমপি হয়ে আসবেন তারা আপনার এই সমস্যাগুলি মোকাবেলা করতে সক্ষম এবং করবে। অন্য একটা ভাই কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যদি আপনি মনোনয়ন পান এবং কি সংসদ সদস্য হিসাবে যদি আপনি সংসদে যান, তাহলে আপনার প্রথমে 5 আসন থেকে প্রথম লক্ষ্য থাকবে কি সাধারণ জনগণের জন্য? যেটা রাষ্ট্রীয়ভাবে আমাদের দলীয় যেই 31 দফা আমাদের যেই কর্মসূচি বা ইশতেহার বলেন, আপনারা অঙ্গীকার বলেন, সেগুলির জন্য আমরা কাজ করব। দ্বিতীয় হলো আমাদের ঢাকা 5 আসন, আপনারা জানেন যে 12টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড নিয়ে গঠিত। এর ভিতরে অনেকগুলি ওয়ার্ড নূতনভাবে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে, যেগুলি আগে ইউনিয়ন পরিষদে ছিল। এই বিস্তীর্ণ এলাকায় আপনার হলো অবকাঠামোর অনেক দুর্বলতা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, সোয়ারেজের সমস্যা আছে, সুপেয় পানির সমস্যা আছে, গ্যাসের সমস্যা তো আছে, ওটা রাষ্ট্রীয় সমস্যা। এই অবকাঠামোর কাজগুলির দিকে আমি মনোযোগ দিব। স্কুল কলেজগুলিকে ডেভেলপ করব। আমাদের এলাকায় প্রচুর স্কুল আছে, কিন্তু স্কুলগুলিকে যুগ উপযোগী এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় আমাদের এই অঞ্চলের জনগণকে সুশিক্ষিত করে তোলা, পরবর্তী জেনারেশন ওই রকম যাতে শিক্ষিত হয় যারা বিশ্বব্যাপী আমাদের যে চ্যালেঞ্জগুলি, আমাদের এইগুলিকে মোকাবেলা তারা করতে পারে, সেই রকম সুশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। একটু জানতে চাইবো যে আপনাকে কেন ভোট দিবে মানুষ, ব্যাখ্যাটা দিবেন, কেন আপনাকেই চয়েস করবে এমপি হিসাবে? আমাদের একটা হলো তো ধরেন দলীয় নমিনেশন পাওয়া, সেখানে তো একজন প্রার্থী থাকবেন, প্রার্থী তো আর 2 জন হবে না। আমাকে যদি দলীয় নমিনেশন দেওয়া হয়, আমাকে কেন দিবে? জনগণ সচেতন, জনগণ তাদের বিবেচনাটা তাদের কাছে। আমাদের বর্তমান কাজ হলো বিএনপি ঘোষিত 31 দফাটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া। বাকিটা নির্বাচনের আগে আপনারা জানেন প্রতিটা প্রার্থী শিক্ষা দীক্ষা, ব্যক্তি জীবন, অতীত জীবন, এগুলি ভোটাররাই আলোচনা করে, এগুলি ভোটাররাই বিবেচনা করে। ভোটাররা সচেতন, কারণ ঢাকা শহরের ভিতরের একটা আসন, এখানে অধিকাংশ লোকই শিক্ষিত, সুতরাং জনগণ তাদের বিবেচনা করে যোগ্য লোকটাকেই ভোট দিবে আমি বিশ্বাস করি। জাকির ভাই, আপনার এই ঢাকা 5 আসনে আপনারা বিএনপি থেকে কতজন ক্যান্ডিডেট আছেন? আমার তো জানা মতে ক্যান্ডিডেট মানে ইচ্ছুক হয়তো 3 জন দেখতেছি আপাতত দৃষ্টিতে। 3 জন ধানের শীষের প্রতীক নিয়ে, 3 জন না 4 জন। আচ্ছা, আপনারা সাংবাদিক, আপনারা এই প্রশ্ন আমাকে, আমি আপনাদের প্রশ্ন এতগুলো প্রার্থী, ত্যাগী প্রার্থী আছে, তাদের ভিতর থেকে ধানের শীষের প্রতীকটা তারিখ দিয়া কেন আপনার হাতে দেবে? কি দল এই যাত্রাবাড়ি বা এই এলাকার জন্য আপনি কি কাজ করবেন? বা বিএনপি আপনাকে এই প্রশ্নের সঙ্গে একটু এক করবে যে বিএনপি আপনাকে কেন যোগ্য মনে করবে, এটা একটু ব্যাখ্যা দিবেন সঙ্গে। আসলে ওই যে আমাদের নির্বাচনী পার্লামেন্টারি একটা বোর্ড আছে, সেখান থেকে তারা বিভিন্ন জিনিস আলোচনা করে আমাকে কেন দিবে, আমি আমার যোগ্যতা সক্ষমতা ওনাদের কাছে দিব, ওনারা বিবেচনা করবে। আর আমি কেন করবো, ধরেন এই এলাকার স্কুল কলেজ মসজিদ এগুলির সাথে আমি ছেলেবেলা থেকে এই এলাকায় আমি বড় হয়েছি, এবং আজকে দুনিয়া কলেজ, এই কলেজ স্থাপন আমাদের করা। এই কলেজ যখন একটা টিনের ঘর ছিল, সেই ঘরের ভিটিটাও আমার হাতে করা, আমি নিজে মাটি ফেলছি। আমাদের এলাকার লোকজন, পাশে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, সেটাও আমাদের করা। আমি এগুলির অনেকগুলির দাতা সদস্য, অনেকগুলিতে সদস্য। আমাদের এখানে মসজিদ যতগুলি আছে সেগুলি আমাদের করা। আমি এই এলাকায় প্রায় 60 বছর যাবত আমার বাবা এখানে সেটেলার,
এবং এই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, এগুলি প্রত্যেকটা জিনিসে আমাদের এলাকার যারা এখানে সেটেলার আমাদের অবদান। এই এলাকা বিস্তীর্ণ ধান ক্ষেত ছিল, আপনারা জানেন, 50 বছর আগে। সেই ধান ক্ষেতের ভিতরে ডিএনডি প্রজেক্টের ভিতরে জনবসতি যেই জেনারেশনটা গড়ে তুলে আমার পিতাদের, আমিও তাদের অংশ। তো সেই হিসাবে আমি মনে করি আমি এই এলাকারই সন্তান, এই এলাকার মাটি মানুষের সাথে আমার সংযোগ আছে। আমি এই এলাকা থেকেই পড়াশোনা করছি, এলাকার এখান থেকেই আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলি পাশ করেছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখানে থেকেই আমি বড় হয়েছি। তো সেই বিষয়ে বিবেচনায় আমি মনে করি আমি যোগ্য প্রার্থী। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতেছি, আমাদের ভাই কে অভিভাবক হতে চাচ্ছেন, আপনি এই, একজন কে ব্যবসায়ী বাজায়? নেতা। ভাই বুঝলাম না। আমি একটু এই শান্ত এই কথা। থাম ফোন এটা আকার ভাই আপনি আমরা যতটুকু জানি, জনাব জাকির হোসেন নয়ন আপনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি দীর্ঘদিন করেন। ঢাকা 5 আসনের ব্যবসায়ীরা, এখানে অনেকগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, আমরা বিভিন্ন সময় শুনি যেখানে বিভিন্ন রকম অনিয়ম হয়। আপনাকে যদি আমাদের রাষ্ট্রনায়ক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি ধানের শীষের প্রতীক দেয়, যে প্রশ্নটি একটু আগেও একজন সাংবাদিক করেছেন, যে এখানে যে তাসের রাজত্ব কায়েম করা হয়েছে, এখানে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে আপনার হুমকির সম্মুখীন হয়, ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে না। এই বিষয়ে আপনি যদি একটু আমাদের সাংবাদিকদেরকে বলেন, আমার মনে হয় এটা দেশের জন্য এবং এটা ঢাকা 5 ভাইয়ের সঙ্গে আরেকটু যোগ করবো, প্রশ্নের সঙ্গে একটু যোগ করে নেবে। সেটা হচ্ছে যে কিভাবে যদি ক্ষমতায় আপনি যান বা আপনাকে প্রার্থী করা হলো, কিভাবে সন্ত্রাস মুক্ত করবেন আপনার এলাকায়, আপনি কিভাবে সেটা একটু মাদক ব্যাখ্যা মুক্ত দিন। করবেন কিভাবে? ভাই সন্ত্রাস, মাদক এবং নারীদের যে ধর্ষণ করা হচ্ছে, এগুলো কিভাবে মুক্ত করবেন একটু ব্যাখ্যাটা দিন। এইগুলো তো ধরেন, আপনি যদি সংসদ সদস্য যদি সৎ থাকে, এগুলো মোকাবেলা করা এমন কোনো কঠিন কাজ না। আপনি নিজে যদি সৎ থাকেন, যেই আসুক সংসদ সদস্য, তিনি যদি সৎ থাকেন, তিনি যদি আন্তরিকভাবে চান যে আমি এগুলি নির্মূল করব, আমি বিশ্বাস করি এগুলি করা সম্ভব। এগুলি এমন কোনো কঠিন বিষয় না। আপনি নিজে যদি সৎ থাকেন, আপনি করতে পারবেন। আপনার যদি মাইন্ডসেটটা থাকে, আপনার যদি ইচ্ছাটা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমি এগুলি নির্মূল করব। সাধারণত বিগত 15-17 বছরে আমাদের দেশে কি হয়েছে, এমপিরাও এইসব টোল, আপনার হলো চাঁদার, এগুলির ভাগ এমপিরাও নিতে। সেই কারণেই আপনি ধরেন এগুলি এত এস্টাবলিশ হয়ে গেছিল। এখন একটা পরিবর্তিত বাংলাদেশ, যেখানে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা ঘোষিত একটা কর্মসূচি আছে। সেইখানে আপনারা দেখবেন 6 নম্বরে যেটা বলা আছে, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন। একজন আইনসভার সদস্য, ওনার কাজ কিন্তু এই চাঁদাবাজি বা এই বাজার এগুলি নিয়ন্ত্রণ করা না। লাস্ট একটি আপনাকে আমার প্রশ্ন, যে বিগত 17টি বছর বিভিন্ন স্যাটেলাইট, জাতীয় পত্রিকা আপনাদের বিরুদ্ধে লেখছে, একমাত্র সোশ্যাল মিডিয়া আপনাদের পক্ষে কথা বলছে, আপনাদের কথাগুলো তুলে ধরছে গোটা জাতির কাছে। কিন্তু 5 তারিখের পরে আপনারা সোশ্যাল মিডিয়া কেমন ভাবে জানি একটু দেখেন, এখানেই তো আপনাদের একটু অবনতিতে আমরা দেখতে আছি। কিন্তু 10,000 বর্গ কিলোমিটার দূর থেকে আগামী দিনের যে রাষ্ট্রনায়কের কথা বলেন, সেই অনলাইনের মাধ্যমে আন্দোলন করেছে, 18 কোটি মানুষ রাজপথে নামাইছে। কিন্তু সেই অনলাইনকে আপনারা 5 তারিখের পর থেকে কেন একটু ছোট চোখে দেখেন? কিন্তু এই 17 বছর তো আপনাদের কথা অনলাইনেই বলছেন। না, আসলে এইটা আপনার ধারণাটা ঠিক না, ছোট করে দেখা হয় না। এখন আপনারা দেখেন, পৃথিবী পরিবর্তনশীল, ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, পৃথিবী পরিবর্তন হচ্ছে। এক সময় আপনাদের মনে আছে ক্যাসেটে আমরা গান শুনতাম, সেই যুগ চলে গেছে। আসছে সিডি, তারপরে আসছে কি পেন ড্রাইভ, এখন চলে আসছে অনলাইনে সবাই ইয়ে করে। টিভিরও এখন কোনো চল নেই। অনলাইনের যে মিডিয়া, অনলাইন মিডিয়া এখন যে কোনো মিডিয়ার চাইতে স্ট্রং। অনলাইন মিডিয়ার উপরে আমাদের অধিকাংশ জনগণ এখন নির্ভরশীল। এখন আমরা কিন্তু টিভি দেখি না, আমরা কিন্তু অনলাইনের উপরে নিউজগুলি দেখি। যদিও এখানে অনেক ধরনের ইয়েলো জার্নালিজম আছে, অনেক ধরনের মিথ্যা প্রচারণা করে। আপনারাও একটু দায়িত্বশীলভাবে সত্য প্রচারণাটা করবেন, মানুষের আস্থাটাও বাড়বে। তখন কিছু ভুয়া লোকজন আছে যারা ধরেন একদম মানে মিথ্যা নিউজ, মিথ্যাচার করতেছে। আচ্ছা।